আমাদের বৃক্কের কাজ, তাই না? বৃক্কের কাজ নর্মালি আমরা জানি, এর কাজ কি বলতো, আমাদের দেহের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো দেহের বাইরে বের করে দেওয়া, ঠিক আছে? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো কি কি, এগুলো নাম করতে হবে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কিটোন, এগুলো মনে রাখতে হবে। ওকে, এগুলো হলো আমাদের বর্জ্য পদার্থ। ওকে, তো এগুলোকে বহিষ্কার করাটা হলো দেহের বাইরে নিষ্কাশন করাটা হলো বৃক্কের কাজ। ওকে, ঠিক আছে। তার আগে আমি বৃক্ষটা তো ওই দিন দেখছিলাম আমরা, যে বৃক্ষটা লিখে এমনি থাকে, কোথায় থাকে, আমি একটু ফিগার নিয়ে এসেছি যাতে ওরা একটু দেখতে পারো। তো এই দেখো এখানে, তো এটা মেইনলি আমাদের অ্যাবডোমেন কি বলা হয়, বা পেট যেটা আমরা বলি আর কি, এটা অ্যাবডোমেন। উপরটা কি বলতো, এটা বুক ছিল, কি ছিল, বক্ষগহ্বর। এটা মাঝে পৃথক করে রাখে, তাকে আমরা কি বলি, মধ্যস্থতা বা ডায়াফ্রাম। ঠিক আছে, কি বলবো, মধ্যস্থতা বা ডায়াফ্রাম। ওকে, মধ্যস্থতা বা ডায়াফ্রাম, এখানে আবার তিনটা আবার আছে, নালী আছে, যার মধ্যে কানেক্টেড হয়, বুঝছো? অ্যাবডোমেন এবং অ্যাবডোমেন ও আমাদের অ্যাবডোমেন এবং বক্ষগহ্বরের মধ্যে কানেকশনের জন্য তিনটা আবার ফুটা আছে এখানে, ঠিক আছে? তাই ওগুলো আমাদের লাগবে না এখানে। তিনটা কি কি ফুটা আছে, হ্যাঁ, তিনটা কি কি মানে না, এখানে কানেকশনের জন্য যেমন একটা কি আসবে, যে আর্টারি যাবে, একটা আর্টারির জন্য আছে, আরেকটা হলো তোমার ভেনের আর্টারির জন্য আছে, আবার ওই ইসোফেগাসের জন্য আছে একটা, আবার তোমার হলো লিম্ফেটিক ড্রাগের জন্য একটা আছে, ঠিক আছে? তিনটা আছে, তো আছে। তো এখানে দেখো, এখানে এই যে একটা আমি যেটা দেখানোর জন্য তোমাকে এটা ফিগারটা নিয়ে আসছি, এটা দেখো দুই পাশে দুটো কিডনি। দেখো তো একটা একটা অসামঞ্জস্য দেখতেছো কিনা, এই কিডনিটা একটু নিচে না, এটা কোনটা, ডান কিডনি একটু নিচে, বাম কিডনিটা কি একটা উপরে। বলো তো এই অবস্থার কারণ কি? তাহলে এক সমান হলে কি সমস্যা হতো, দুইটা এক জায়গায় থাকলে? এই লেভেলে থাকলো না কেন, এটা একটু নিচে নেমে আসছে, কারণ কি বলতো? আবার এখানেও দেখো একটা অসামঞ্জস্য আছে, কি বলতো, এখন বুঝতে পারবা, এটা উপর দিকে না, এটা নিচের দিকে। আচ্ছা, তার মানে কি, কারণ হলো এখানে থাকে লিভার। এই দেখো এর শ্যাডোটা কিসে বলো তো, লিভার শ্যাডো না? এই শ্যাডোটা কিন্তু লিভার ছিল এখানে, লিভার তুলে ফেলছি আমরা, কিন্তু ওই সাইডটা লিভারে কিন্তু লোভ থাকে দুইটা, একটা হলো কি, একটা বড় লোভ, একটা ছোট লোভ, মানে বড় যদি বলি, তাহলে এখানে দেখো এই বড় লোভটা থাকে কোন পাশে বলো তো, ডান পাশে। যার কারণে বড় লোভটা ডান পাশে থাকে, এই পাশে উঠানো থাকে, এবং নিচের দিকেও কি থাকে, এটা অনেক নামন থাকার জন্য এই পাশে কিডনিটাকে একটু নিচের দিকে থাকে, প্রেশারের কারণে, চাপের কারণে। আর এই পাশে দেখো একটু উঠানো থাকে, ঠিক আছে? এটা মেনলি কারণ আর কি। অনেকে আবার কি হতে পারে, কিডনি একটা মিসিংও থাকে, শুধুমাত্র একটা কিডনি থাকে, সো সাইজের কম বেশি হয়। হ্যাঁ, কাদের সাইজও কম বেশি হয় কিডনির, একটা ছোট একটা বড়, একটা অ্যাবসেন্ট থাকতে পারে, এরকম। তো কিডনি আসলে একজন সুস্থ মানুষের জীবনযাপন করতে দুইটা কিডনি লাগে না, একটা কিডনি দিয়েও চলা যায় আর কি। এই জন্য আমরা যখন প্রতিস্থাপন করি তখন কি হয়, একটা কিডনি দেওয়া হয়, যার থেকে দেওয়া হয় তার একটা থাকে। ওকে, আর এটা হলো রিয়েল কিডনি, বুঝছো? এটা হলো পিরামিডগুলো কেন দেখা যায় না, ওইভাবে ভালো করে তো দেখা যাবে না, ওটা আমরা দেখি মাইক্রোস্কোপিক, ঠিক আছে, বোঝা যাবে না আর কি। তো এটা হলো কিডনি, আমাদের রিয়েল কিডনি, ঠিক আছে? তো এখানে হাতে দেখানোর মধ্যে কিছু নাই। তো এখানে এই যে একটু জায়গা একটু ছিল এখানে, এটাও কি বলতো, পেলভিস এখানে থাকে, তাই না? রিয়েল পিরামিডগুলো যুক্ত হয়, এখানে কি থাকে, মাঝে পেলভিস থাকে, ঠিক আছে? ওকে, এই পাশে একটা কি যায়, ইউরেটার যায়। ইউরেটার কি বলতো, মূত্র তৈরি হয়, সেগুলো আমাদের মূত্রথলিতে নিয়ে যায়, মূত্র নিয়ে যাওয়ার জন্য যে নালিকাটা। তো দেখো তাহলে বৃক্কের কাজ কি, আমাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আমাদের দেহের বাইরে বের করে দাও। তো এটা কিসের মাধ্যমে করবে, মূত্রের মাধ্যমে, মূত্র তৈরি করার মাধ্যমে। আচ্ছা, মূত্রটা কি, মূত্রটা হলো এই যে নাইট্রোজেন, না শুধু নাইট্রোজেন ঘটিত, পানি থাকবে মেনলি এখানে, পানিটা থাকবে। পানি কি করবে, ওই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সারাউন্ডিং আরো কিছু বর্জ্য পদার্থ নিয়ে বের করে দিবে। শুধু তো যেতে পারবে শুকনো না, পানি দরকার, তো ওটাই করে আর কি। তো মূত্র তৈরি করবে, কিডনির কাজ কি, মূত্র তৈরি করা। আর মূত্র কি বহন করবে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। ওকে, তো এটা দেখো, একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কত মিলিলিটার মূত্র ত্যাগ করে, 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে। এমসিকিউর মধ্যে আসতে পারে। মূত্রে কি থাকে বলতো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, অ্যামোনিয়া এবং ক্রিয়েটিন, এগুলো থাকে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এগুলো, ঠিক আছে? তো এগুলো মানুষের জন্য কি বলতো, মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এসব অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যান্য যেগুলো অঙ্গাণু আছে আমাদের, মানে আমাদের রেশন অঙ্গ, এটা কিন্তু কিডনি মেইনলি আমাদের রেশন অঙ্গ। আরও অঙ্গ আছে, আরও দুইটা আছে, যেটা ফুসফুস, এগুলো তো। তবে ফুসফুসের মাধ্যমে শুধুমাত্র কি বলো এখানে কার্বন ডাইঅক্সাইড আমরা বের করে দিই, আর ত্বকের মাধ্যমে, হ্যাঁ, গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, ওটা বের করে দিই। আর এমনি ত্বকের মাধ্যমে এখানেও আমাদের কিছু গ্যাসীয় এক্সচেঞ্জ হতে পারে, আর খুবই সামান্য পরিমাণে লবণ এবং আমাদের কি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ খুবই সামান্য পরিস্থিতি পড়ে, বেশি পরিমাণ যায় লবণটাই যায়, ঠিক আছে? তো মেইন যেটা কাজ করে থাকে কিডনি আর কি। এইগুলো বৃক্ক এবং কিডনির ভেতরে কি বলতো, নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগতভাবে মূত্র উৎপাদন করে। তাহলে মূত্র কি উৎপাদন করতেছে, নেফ্রনটাই কিন্তু, তাই না? আমরা দেখলাম তখন
ওকে, তাহলে উৎপন্ন মূত্র সংগ্রাহী নালিকার মাধ্যমে বৃক্কের কোথায় পৌঁছে? পেলভিসে পৌঁছে, এবং পেলভিস থেকে ইউরেটার ফানেলের আকৃতির প্রশস্ত অংশ দিয়ে বেয়ে ইউরেটারে প্রবেশ করবে এবং কি করবে? এটা মূত্র থলিতে নিয়ে যাবে, ঠিক আছে? এখানে সাময়িকভাবে জমা পড়ে, নির্দিষ্ট একটা চাপ যখন ক্রিয়েট করবে তখন কি হবে? এটা বের হয়ে যাবে ইউরেথার মাধ্যমে, মূত্রটাকে ইচ্ছা থাকবে তখন আমার দেহের বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে? এগুলো বলছে এখানে। তাহলে দেখো, কিডনি বা বৃক্ক মানব দেহ থেকে ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ বিভিন্ন অবসান করে থাকে। ওকে, দেখো বৃক্ষ মানব দেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড বিভিন্ন পরিমাণ নিয়ন্ত্রণ মানে এগুলা লবণগুলার বা এই আয়নগুলার আমাদের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাছাড়া মানব দেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পানি, অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে। তো একটু বলি আর কি, পড়াই তো নেই আমাদের এখানে, একটু বলে সমস্যা নেই। তো এখানে দেখো, এই যে কিডনির কাজ কি, মেন আমরা রেশন পড়তে এসেছি, প্রধান রেশন অঙ্গ হলো কিডনি। তো কিডনি সম্পর্কে এখানে আমাদের একটু পড়া উচিত, তাই না? তো কিডনির মেন কাজ যদি আমরা বলি, আমরা নর্মালি জানি কি প্রস্রাব তৈরি করে, প্রস্রাব তৈরি করে, হ্যাঁ। আর আমরা এটাও জানলাম যে প্রস্রাবের মাধ্যমে কি করে? আমাদের বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। তো শুধু এটাই কিডনির কাজ না, আরও কিডনির খুবই গুরুত্বপূর্ণ আরও কিছু কাজ আছে, ঠিক আছে? এই যে এখানে কাজগুলো বলছে না, যদি বিস্তারিত দেওয়া হয়, কেন এটা আমার অর্ধে হলো রেশনের, অনেক কিছু না। এখানে কি বলছে? রক্তচাপ নিয়ন্ত্রণ করা। আমি তোমাকে গত ক্লাসে বলছিলাম রক্তচাপ কি কিডনি নিয়ন্ত্রণ করতে কিডনিও সহায়তা করে, পানি বা অম্ল বা ক্ষারের ভারসাম্য রক্ষা করে। কিভাবে? এটা বিভিন্ন সিস্টেমে আছে। যেমন যদি বলি, মনে করো যে আমাদের দেহে মনে করো যে রক্তের মধ্যে কি থাকে? গত ক্লাসে বলছিলাম পানি থাকে না। রক্তের মধ্যে যদি বলি রক্তরস কত পার্সেন্ট? 40%। না, রক্তরস হলো তোমার 55%। আচ্ছা, রক্তরস বা প্লাজমা, আর কণিকা হচ্ছে 45%। তো দেখো, এই পানিটা কিন্তু কি আমাদের রক্তের একটা মেজরিটি পরিমাণ সে দখল করে আছে। তো পানির পরিমাণ যদি রক্তের মধ্যে কমে যায়, তাহলে রক্তের কি হবে? আয়তন কমে যাবে, চাপও কমে যাবে। তো রক্তচাপ কমে গেল, রক্তচাপ কমে গেলে যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো অবশ্যই দেখা দেবে। আবার যদি কোনো কারণে বেড়ে যাওয়ার উপসর্গগুলো দেখা দিবে। বেড়ে গেলে তো, কমে গেলে এক রকমের সমস্যা হতে পারে, বেড়ে গেলে আরেক রকমের সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, আবার স্ট্রোক হতে পারে, তাই না? তো এটা আসলে একটা নিয়ন্ত্রণে রাখতে হয়। নিয়ন্ত্রণে রাখার কাজটা কি করে? কিডনি করে। দেখছো কত বড় একটা কাজ কিডনি করতেছে, একটা মেজরিটি কাজ। কিভাবে করতেছে? কিডনি বৃক্ষের কাজ কি বলতো? পানি বের করে দেওয়া মূত্রের আকারে। তো আমাদের দেহে যদি মনে করো রক্তের ভলিউম বেড়ে গেল হঠাৎ করে, মানে প্রেশার বেড়ে গেছে, হঠাৎ করে মনে করো প্রেশার হাই হয়ে গেছে, প্রেশার হাই, আমাদের নর্মাল প্রেশার কত? 80 থেকে 120। যদি এটা সবার জন্য না, তো আমরা বলে থাকি নর্মাল কত বলি? 180 থেকে 120। বয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা 139 পর্যন্ত বলি, মানে 140, ঠিক আছে? আমরা বলি 100 থেকে 100 থেকে 100, মানে বয়স হবে তার তো মাস। বয়স হলে ব্লাড প্রেশার বাড়ে, মানে তাদের ক্ষেত্রে এটা, বয়স্ক মানুষের ক্ষেত্রে, পূর্ণ বয়স্ক মানুষের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এটা। ওকে, তো হঠাৎ করে বেড়ে গেছে, হঠাৎ করে ব্লাড প্রেশারটা বেড়ে গেল। তো দেহের একটা প্রোটেক্টিভ মেকানিজম আছে, একটা কি আছে? প্রোটেক্টিভ মেকানিজম, যে কোনো একটা প্রতিকূল পরিবেশে দেখবা দেহ কি করে? ওটাকে মেনটেন করার চেষ্টা করে, তাই না? ওটাকে একটা নর্মাল লেভেলে আনার চেষ্টা করে। তো আমাদের দেহে যদি কেউ, আমাদের দেহের এই ইন্টারনাল অর্গানগুলো বা দেহের মেকানিজম বিভিন্ন ধরনের যদি ফেল করে, তখন আমাদের মেডিসিনের দরকার পড়ে, তাই না? আমরা যখন মনে করি বিভিন্ন ডিজিজে আক্রান্ত হই, কখনো তেমন মনে করি আমরা জ্বরে আক্রান্ত হই, জ্বর তো একটা উপসর্গ, তাই হোক। মনে করো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা আমরা আক্রান্ত হই, কখন? যখন আমাদের দেহের ইমিউনিটি লস করে, মানে হয়ে যায়, ফেল করে। ইমিউনিটি বলতে আমাদের দেহের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে নিজস্ব। আর রক্তকণিকাতে পড়ছিলাম আমরা যে আমাদের বিভিন্ন ধরনের রক্তকণিকা আমাদের কি করে? ইমিউনিটিতে হেল্প করে। যেমন শ্বেত রক্তকণিকাগুলো কি করে বলো তো? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে না, রোগ প্রতিরোধ করে, জীবাণু ধ্বংসন করে। তো তাহলে প্রাইমারি স্টেজে তারাই কাজটা করে, কিন্তু তারা যদি ফেল করে, তখন আমাদের বাইরে দিয়ে কি দিতে হয়? প্রতিরোধকারী কোনো একটা অ্যান্টিবডি পুশ করতে হয়, যেটা আমাদের ওই কাজগুলো করবে। ওকে, তো আমাদের দেহে এরকম সব ধরনের কাজের ক্ষেত্রে কি একটা প্রোটেক্টিভ মেকানিজম আছে, যাতে করে কি হয় না, মানে সেলফ প্রোটেক্টিভ মেকানিজম, দেহে নিজে কি করতে পারে? প্রোটেকশন দিতে পারে। তো কিডনি এমন একটা সিস্টেম যেটা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারে। মনে করো হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গেলো, মানে কি ব্লাডের মধ্যে পানির পরিমাণ অনেক বেশি আছে, তখন বারবার মানে যে কোনো ভাবে কমে গেছে, তার মানে কি পানিটা কমে দিলে কি হবে? ভলিউমটা কমে যাবে, তার মানে এক্স্যাক্টলি কি আয়তনটা কমে যাবে, চাপটা কমে দেবে, তাই না? তাহলে তখন কি করে? এই কিডনির মধ্যে অধিক পরিমাণে পানি পাস করে, পানি যাবে। আমাদের কিডনি তো অলওয়েজ কি হচ্ছে? পানি তো অনেক পরিমাণে ফিল্টারেট হচ্ছে, কিন্তু আসলে পুরোটা কিন্তু কি হয় না বলো তো? আমরা এখানে দেখছিলাম, এখানে কি অনেক পরিমাণ পানি কি হচ্ছে? ফিল্টারেট হচ্ছে। এখানে আসে অনেক পানি কি রক্ত ফিল্টারেট হচ্ছে, অনেক পানি এখানে আসতেছে, বাট সবগুলো কিন্তু মূত্র হিসাবে যায় না, শোষিত। হ্যাঁ, মাত্র 1% এখানে যতটুকু ফিল্টারেট হয় তার কত পার্সেন্ট? মানে 1%-এর মতো। এটা কি হয়? মূত্র হিসাবে হয়, বাকিটা কিন্তু আবার কি হয়?
শোষণ হয়ে যায়। তো কি করে এখানে, যে এটা তো নর্মাল যেটা নিয়ম ছিল ওটাই হবে, বাট এখানে যেটা হয় এই যে শোষণটা কমায় দেয়, তার অধিক পরিমাণ মূত্র তৈরি হবে, প্রেশারটা কি হবে, কমে যাবে। বুঝতে পারছো? আবার লো প্রেশার হলে কি হবে, তখন এই শোষণটা বাড়বে, মানে বাড়বে, হ্যাঁ বাড়বে, তখন ভলিউম বাড়বে, প্রেশার বাড়বে। ঠিক আছে? তো এগুলো তো আরো ক্রিটিক্যাল মেকানিজম আছে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, তারপর আরো আছে ভ্যাসোডাইলেটর সিস্টেম, অনেক সিস্টেম আছে। ওগুলো তুমি বুঝবে না, মানে বুঝালি বুঝবা, কিন্তু তোমার জন্য দরকার নাই। ঠিক আছে? সিস্টেম আছে, হরমোনাল সিস্টেম আছে, ক্যাপিলারি অনেক সিস্টেম আছে, মানে আমরা জানি কনস্ট্রিকশন হয়, ডাইলেশন হয়, অনেকগুলো সিস্টেম আছে এখানে। যেমন করে একটা রক্তনালী আছে, আমরা জানি রক্তনালীর মধ্যে যে চাপটা দিবে সেটাই তো প্রেশার। তো রক্তনালী সরু আছে, তাহলে যে চাপ দিবে, আর রক্তনালী আমি মোটা করে দিলাম, আচ্ছা তখন চাপটা কমবে না। তো আমাদের দেহের প্রোটেক্টিভ মেকানিজম কি করে, রক্তনালী প্রশস্ত করে দেয় যখন আচ্ছা এই জন্য ব্লাড প্রেশার বাড়ে। যারা হচ্ছে মানে জিম করার সময় বা ব্যায়াম করার সময় হচ্ছে ইয়াগুলা মানে ফুলে ওঠে এই জন্য নাকি প্রেশার, হ্যাঁ, রক্তের চলাচল বেশি এই জন্য ফুলে ওঠে অবশ্যই, কারণ এখানে রক্ত দৌড়াদৌড়ি হয়তো। ভেইনগুলো আর কি হ্যাঁ, ফুলে তো মেইন লেখক কি হবে, যখন মনে করো ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন আমাদের দেহে একটা প্রোটেক্টিভ মেকানিজম যেটা কি ভ্যাসোডাইলেশন ঘটায়, মিল হাইপোথ্যালামাসের মাধ্যমে এটা ঘটে। ঠিক আছে? ব্রেনের মাধ্যমে ডাইলেশন ঘটায়। এরকম ছিল প্রথমে, এরকম ছিল, মাঝে এটা মোটা হয়ে গেল, তাহলে ব্লাড প্রেশার কমে গেল। আবার দরকার কি হলো, এরকম ছিল, এরকম আয়তনটা বাড়ায় দেয়, হ্যাঁ রক্ত হ্যাঁ, তাহলে প্রেশার কমে গেল, এরকম, বা প্রেশার বেড়ে গেল, এরকম হয় আর কি। আবার বিভিন্ন হরমোনাল কাজ আছে, হরমোনের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে? অ্যালডোস্টেরন হরমোন নাম শুনছো? না, এটা কি নিয়ে থাকে, এটা অনেক কাজ আছে, তার মধ্যে একটা কাজ হলো এই যে আমাদের কি নামটা কি বলে, অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন মানে আমার আরো একটা আছে কি রেনিন, এগুলোর সাথে আবার অ্যাঞ্জিওটেনসিন, এগুলোর সাথে এগুলো সবই আমাদের এই রেগুলেশন হিসেবে কাজ করে, এটা ধারাবাহিকভাবে। দেখ, তো এখানে এগুলো বিভিন্নভাবে আমাদের কাজ করে, মেনলি লবণ এবং পানি আমাদের সমতা রক্ষা করে আর কি। যাই হোক, আবার আমাদের দেহের বিভিন্ন আয়নের সমতা রক্ষা করে। আমাদের দেহের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আয়ন আছে যেগুলো আমাদের দেহের জন্য, যেমন সোডিয়াম, লবণ নেই, স্যালাইন নেই। স্যালাইনে কি থাকে, নর্মাল মানে সোডিয়াম ক্লোরাইড থাকে। তো এটা কি করে, আমাদের দেহে আয়নের সমতা রক্ষা করে। আয়নের কাজ কি তোমাকে মানে এর আগে বলছিলাম, এই দেহের ভিতরে একটা নির্দিষ্ট কলোইডাল অসমোটিক প্রেশার, একটু পরে আসবে, কলোইডাল অসমোটিক প্রেশার মেনটেন করার জন্য কি এই যে আয়নগুলো দরকার আছে আর কি। তো এটা আমাদের ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ করে লবণগুলো। ঠিক আছে? যেমন আমাদের হঠাৎ করে কারো প্রেশার যদি লো হয়ে যায়, আমরা কি দিই, নর্মাল স্যালাইন খাই, লবণ এমনি তো লবণ দেয় বাসায় থাকলে, আর লবণ স্যালাইন থাকলে ওটাই দিই। ঠিক আছে? তো এটা মেইনলি কাজ করে কিভাবে, এই যে কিডনির মাধ্যমে মেইনলি কাজটা হয় আর কি, মেইনটেন করে। বুঝছো? কিডনি কি করে, যে মনে করো অ্যালডোস্টেরন যেটা আছে, সোডিয়াম পুনঃশোষণ বাড়ায়। অ্যালডোস্টেরন কি করে বলো, মানে সোডিয়াম পুনঃশোষণ বাড়ায়। তার সোডিয়াম কিন্তু আমাদের কিডনির মাধ্যমে বের হয়ে যায়। বুঝছো? যখন আমাদের প্রেশার কম থাকে, তখন কি করে, কিডনি এই সোডিয়ামকে শোষণ করে নেয়, যত বের হয়ে যাইতে চায় আবার নিয়ে নেয়। তার কি হলো, আমাদের কিডনিতে একটা অসমেটিক প্রেশার ডেভেলপমেন্ট করবে, পানি ধরে রাখবে, মানে মানে রক্তনালীতে পানি ধরে থাকবে। আচ্ছা, লবণ সাধারণত মানে পানি শোষণ করে না, এখন যদি শরীরে রক্তে লবণের পরিমাণ বাড়ে যায়, তখন তো প্রেশারটা কমবে না, প্রেশার বাড়বে না, তাহলে রক্ত যদি বেড়ে যায়, লবণ আচ্ছা পানি শোষণ করলে তো তখন পানি থাকবে। এই জন্য তখন আমরা কি করবে, এটা সিস্টেম আছে। মনে করো হঠাৎ করে অনেক পরিমাণ লবণ খাইলো, মানে কিডনি তার রক্তনালীতে লবণের পরিমাণ বেড়ে গেল, তখন কি করবে, এই যে এখানে মেকানিজম আছে, কি আছে বলতো, আমাদের বললাম যে অ্যালডোস্টেরন আছে। অ্যালডোস্টেরন কি কোথায় আছে বলতো, কিডনিতে। এটা কিডনি কাজ কি, এই আমাদের সোডিয়াম আয়ন এর পুনঃশোষণ বাড়ায়, অর্থাৎ আমাদের রক্তের মধ্যে সোডিয়ামের পরিমাণ বাড়ায় আর পটাশিয়ামের পরিমাণ কমায়। তো মনে করো যে আমাদের রক্তনালীর মধ্যে সোডিয়ামের পরিমাণ বেশি আছে, তখন কি করবে, আমাদের মনে করো ব্রেন কি করবে, আমাদের এই যে এটা ক্ষরণ কমাই দিবে। আচ্ছা, তখন এটা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে, তখন আমাদের আবার ব্লাড প্রেশারটা নর্মাল আসবে। এগুলো বিভিন্ন সিস্টেম আছে, মানে অনুপাতটা বজায় রাখে। হ্যাঁ, এগুলো মেকানিজম আছে, কঠিন, এগুলো তো বোঝানো যাবে না এখন। তোমার দেখো, ডাক্তার হয়ে যাবে তুমি এখনই। তাহলে তাহলে একটা কাজগুলো বললাম না। এখন কথা হলো যে কাজ হলে অসমো রেগুলেশন ভূমিকা, এই একটা বুঝতে হবে। অসমো রেগুলেশন মানে কি, অসমো রেগুলেশন শব্দের সাথে একটা জিনিস আছে, অসমোলারিটি। কি আছে বলো তো, অসমোলারিটি, অসমোসিস নামে একটা প্রক্রিয়া আছে। হ্যাঁ, অসমোসিস আছে তো, অভিস্রবণ, ডিভিশন। তাহলে কি অসমো রেগুলেশনে বৃক্ষের ভূমিকা বা অসমোলারিটি একটা টপিক আছে। তাহলে অসমোলারিটি কি, এটার জন্য আছে একটি
কলয়েডাল অসমোটিক প্রেশার আমরা বলি না, কলয়েড সাবস্টেন্স। মেনলি এই অসমোলারিটি মানে অসমোটিক প্রেশার, অসমোলারিটি মানে এটা ওই যে কতটুকু অসমোটিক প্রেশার সেটাকে বোঝায় মেনলি। তবে এই অসমোটিক প্রেশারটা এক্সার্ট করে কারা, মানে ওই প্রেশারটা ক্রিয়েট করে কারা, কলয়েডাল অসমোটিক কলয়েডাল সাবস্টেন্স আর কি, বা কলয়েড সাবস্টেন্স আর কি। হ্যাঁ, কলয়েড ধর্মী পদ্ধতিগুলো পড়ছে অলরেডি, যারা পানি শোষণ করে পড়ছিলা। তো এখানে মেইনলি এই যে লবণগুলো কি করে, লবণগুলো হলো আমাদের কলয়েডাল অসমোটিক প্রেশার। বিভিন্ন প্রোটিন আছে এখানে, আমাদের প্লাজমা প্রোটিন বলি, এটাকে তোমাকে আমি বলছিলাম, লিখেছিলাম প্লাজমা প্রোটিন বলো থেকে কি, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন, প্রোথোমিন বলছিলাম না। এগুলো কোথায় থাকে, রক্ত বা প্লাজমাতে থাকে। হ্যাঁ, তো এগুলো বলছিলাম। তো এগুলো কি করে আমাদের, ওই যে এরা কিন্তু কলয়েডাল অসমোটিক প্রেশার মানে কলয়েডাল সাবস্টেন্স, এরা কলয়েডাল অসমোটিক প্রেশার কি করে, এক্সার্ট করে বা মেনটেন করে, বাড়ায়। তো এগুলো কি করবে, আমাদের অসমো রেগুলেশনে ভূমিকা রাখে। তো অসমো রেগুলেশনটা কি আমি একটু বলি, একটু ডিপলি বলতে হবে, এখানে বইয়ে পড়ে বুঝবা না। তো মনে করো এটা একটা রক্তনালী, এটা একটা রক্তনালী। আচ্ছা, যদি এটা একটি রক্তনালী, কিন্তু এটা কি বলতো, ধমনী। ধমনী, লাল দিলাম, লাল মনে করো, তাহলে একটা ধমনী। ওকে, ধমনী। তো আচ্ছা, ধমনীর মধ্যে কি থাকবে, রক্ত থাকবে না, অক্সিজেন যুক্ত রক্ত থাকলো, এর মধ্যে কি থাকবে, পানিও থাকবে না, হ্যাঁ, রক্ত রস এবং রক্তকণিকা মিলেই তো রক্ত না। আচ্ছা, তো রক্ত একটা কি নির্দিষ্ট একটা প্রেশার আছে না। আচ্ছা, যেটা বললাম, যে কথাগুলো বললাম একটু দেখাচ্ছি ওইটা। এখন এই রক্ত কি করবে, রক্তনালীর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ চাপ ক্রিয়েট করে, যেটা কি বলি আমরা, প্রেশার বলি, রক্তচাপ। হ্যাঁ, ব্লাড প্রেশার বলি, ব্লাড প্রেশার বলি। ওকে, তো আমরা দেখি যে রক্তনালীর মধ্যে কি থাকে বলতো, পানি এবং রক্তকণিকা থাকে। একটা পাইপ, যে আমরা নর্মালি মনে করো যে পাইপগুলো দেখি, যেমন একটা মনে করো স্যালাইনের পাইপ, এগুলো পানি নিলে ভেদ্য, স্যালাইনগুলোকে বাইরে বের হয়ে যায় না, এগুলো কিন্তু আমাদের একদম ভেদ্য না, অভেদ্য পর্দা, তাই না, প্লাস্টিকের তৈরি অভেদ্য পর্দা। বাট রক্তনালী এগুলো কিন্তু কি ভেদ্য। আমরা যে একটু আগে বললাম যে এখানে পানি বের হয়ে যেতে পারে, আসতে পারে, লবণ যায়, তার মানে অবশ্যই কি একটা ভেদ্যতা আছে, সেমি পারমিয়েবল, তাই না, সেমি পারমিয়েবল, যেতে যায়, হ্যাঁ, বৈষম্যের পর্দা, তাহলে যেতে দেয়। তাহলে এখন বলতে পারো যে তাহলে পানিটা, এখানে তো পানি আছে, তা পানিটা বের হয়ে যায় না কেন, বেশি বল সবগুলো বের হয়ে যায় না কেন, বা আরো একদম নিয়ে এসে ফুলে ফেটে একদম মানে একদম ফুলে ফেপে ওঠে না কেন, একটা নির্দিষ্ট পরিমাণ বলে থাকে কিভাবে, প্রশ্ন আসে না। তখন এটা কি হয় বলতো, আমরা জানি যে এটা মনে করো ধমনী, এর পাশে আসলো কি, এখানে কোষিক তালিকা ছিল, এখানে কোষিক তালিকা ছিল, তাই না, কোষিক তালিকা ছিল। দেন এখানে কি হলো, আবার এখানে কোষ সৃষ্টি ছিল, দেখ এখানে আবার কি আসলো, মানে শিরা আসলো, তাই না, কোষ থেকে আবার শিরা আসলো। তো আমরা এটা পড়ছিলাম যে এই যে কোষিক জালিকা, এখানে কি হয় বলতো, রক্তগুলা মেনলি আমাদের রক্ত রসগুলা কোথায় বের হয়ে যায় বলতো, মানে রক্তরস না, রক্ত উপাদানগুলো হচ্ছে কোষের ভিতরে রক্ত, মানে এগুলো তো আমাদের রক্তকণিকাগুলো তো রক্তনালীর মধ্যেই থাকে। আমরা বলছিলাম আমরা রক্ত রসগুলো মেনলি 10% কোথায় চলে যায়, ও আচ্ছা, ইয়ার মধ্যে ইন্টারস্টিশিয়াল স্পেসে বা টিস্যুতে চলে যায়, কোথায় চলে যায়, টিস্যুতে চলে যায়, আন্তঃকোষীয় ফাঁকে, হ্যাঁ, বা আন্তঃকোষীয় ফাঁকে চলে যায়। সাথে এখন আমরা দেখছিলাম যে ওই যে আমাদের কিছু পরিমাণ শ্বেত রক্তকণিকা, যেমন নিউট্রিয়েল বলছিলাম, নিউট্রিয়েল কি হয়, তার একটা জীবন চক্র শেষ করার পর এখান থেকে বের হয়ে আসে তখন নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। কি বলছিলাম, ম্যাক্রোফেজ। তো মেন কথা যেটা বোঝাতে চাচ্ছি, পানি কিন্তু বের হয়ে আসতে পারে, আসে না। তখন কথা হলো সবটুকু পানি বের হয়ে আসে না কেন, বা এই প্রাচীর থেকে সব পানি বের হয়ে আসে না কেন, বা এখান থেকে পানি সব বের হয়ে যায় না কেন। আমরা কিন্তু জানি প্রয়োজনে কিন্তু বাইরে থেকেও পানি ভেতর নিতে পারি, ঠিক আছে, যখন বেশি ডাইলুশন হবে, মানে এটা প্রসারিত হবে, এখান থেকে যখন প্রেশার কমে যায়, বিভিন্ন প্রক্রিয়া আছে, এখান থেকে পানি নেয়, আবার প্রয়োজন হলে আবার বের করেও দেয়, প্রেশার যখন বেড়ে যায়। তো কথা হলো এমনিতে নর্মালি এটা হয় না কেন, নর্মালি হঠাৎ করে পানি সব বের করে দিল, হঠাৎ পানি নিল, এরকম হয় না কেন। অর্থাৎ যেহেতু এটা ভেদ্য, তারপরে কেন এখান থেকে সব পানি বের হয়ে যাচ্ছে না, বা এখানে সব পানি নিচ্ছে না কেন, প্রশ্ন আসে না। তো এখানে এক ধরনের প্রেশার মেনটেন করে, কি বলতো, রক্তনালীর মধ্যে এক ধরনের প্রেশার আছে, যেটা কি করতে পারে, নির্দিষ্ট পরিমাণ পানি ধরে রাখতে পারে, নির্দিষ্ট পরিমাণ পানি ধরে রাখতে পারে, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ একটা প্রেশার। আমরা সামনে কি বলছিলাম যে যেগুলো কলয়েড সাবস্টেন্স, কি সাবস্টেন্স, কলয়েড,
কলয়েড যেগুলো আছে, বানানটা মনে হয় এরকম হবে না, হ্যাঁ ঠিক আছে, এরকমই হবে না, নর্মাল LOID COLOID, হ্যাঁ ও হবে না না। কলয়েড যেগুলো কলয়েড আছে এগুলো কি করে, পানি ধরে রাখে, তাই না? তো আমরা দেখি যে রক্তের মধ্যে এখানে কি আছে বলো তো, রক্তের মধ্যে এখানে কি কি আছে, মনে করো এগুলা মনে করো প্রোটিন আছে না, প্রোটিন, প্রোটিন কি করে বলো তো, এগুলো কলয়েডাল সাবস্টেন্স, কলয়েডিক মানে এগুলো কি আমাদের এক ধরনের পেশার, কি কলয়েডাল মানে সাবস্টেন্স মানে কি পানি ধরে রাখতে পারে। আবার এখানে কি আছে, আয়ন আছে না, বিভিন্ন আয়ন আছে না, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো আছে কিনা, বাইকার্বনেট আছে, ম্যাগনেসিয়াম 2 আছে, ঠিক আছে, এগুলো আছে কিনা, ওকে, তাহলে এগুলো আছে এবং H+ আছে, তাহলে এগুলো আছে, বিভিন্ন আয়ন আছে। তো এই আয়নগুলো কি বলতো, পানি ধরে রাখতে পারে, এগুলো কলয়েডাল সাবস্টেন্স, বুঝতে পারছো, ধরে রাখতে পারে। তো এই যে কলয়েডাল সাবস্টেন্সগুলো আসলে কেমনে, কতটুকু মেজার করবো, কতটুকু পানি ধরে থাকবে, এটা একটা কি, তারা এক ধরনের প্রেশার এখানে দিতে পারে, এই প্রেশারটাকে বলি কলয়েডাল অসমোটিক প্রেশার। কি বলিও, কলয়েডাল অসমোটিক প্রেসার, কলয়েডাল অসমোটিক প্রেশার, যেটা বললাম যে অসমোটিক প্রেশার না, এখানে এই কথাটা কি, অসমো রেগুলেশন, মেনলি এই যে এখানে যে পানির সমতাটা এবং লবণের সমতাটা, এটাকে বলে মেনটেন করাটাকে বলে কি, অসমো রেগুলেশন। তাহলে কিভাবে হচ্ছে সেটা বলতেছি। তাহলে কলয়েডাল অসমোটিক প্রেশার আছে, যেটা কি করবে, বাইরের পানিকে কি করবে, ভেতরে আনবে। তাহলে এখানে যেহেতু বাইরের পানিকে ভেতরে আনার জন্য উপাদান আছে, তার মানে কি এই টিস্যুর মধ্যে বা আন্তঃকোষীয় যে পানি আছে সবই কি ভেতরে যাওয়ার কথা, এটা তো কথা। তাহলে ভেতরে একটা ফোর্স কাজ করতেছে পানি নেওয়ার জন্য, বাইরে কোনো যদি প্রোটেক্টিভ মেকানিজম না থাকে, যেমন পানি যাতে মানে এখান থেকে পানি যাতে কেউ বাধা দিচ্ছে না, তাহলে সব পানি কিন্তু রক্তনালীতে চলে যেত, তাই তো কিনা। আর আমাদের রক্তনালী ফুলে ফেটে একদম মানে ফুলে ফেপে ফেটে যাইতো, তাই তো হতো নাকি, সেটা কিন্তু হয় না, তার মানে একটা নির্দিষ্ট লিমিট থাকে। তাহলে একটা কি করতেছে, একটা ফোর্স, একটা প্রেশার কি করতেছে, আমাদের ভেতরে কাজ করতেছে বা ভেতর দিকে টানতেছে, ঠিক আছে, ভেতর দিকে টানতেছে, সেটা হলো আমাদের কি, কলয়েডাল অসমোটিক প্রেশার। ওকে, এটা দেখলাম। আর একটা প্রেশার আছে, সেটা হলো কি, হাইড্রোস্ট্যাটিক প্রেশার। কি বলতো, হাইড্রোস্ট্যাটিক প্রেশার, কি বললাম, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তাহলে আমি এটা মুছে দিই, এটা বলে হলো হাইড্রো, বাংলা লিখে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কি করে, এটা হাইড্রোস্ট্যাটিক মানে কি, হাইড্রোর মধ্যে, হাইড্রো মানে কি পানি না, পানির একটা প্রেশার, পানি যখন বেশি হয় পানিটা একটা প্রেশার ক্রিয়েট করে, বাইরে বেরোতে যায়, বদ্ধ নলে থাকতে চায় পানি, অসুখ উন্মুক্ত জায়গায় যেতে চায়। তো পানি ভিতর থেকে একটা প্রেশার কাজ করে, যেটা হলো বাইরের দিকে যাইতে চায়, কি করতে চায়, বাইরের দিকে, এটাকে বলি আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেশার। কি বলবো, হাইড্রোস্ট্যাটিক, হাইড্রোস্ট্যাটিক প্রেশার, বুঝতে পারছো। তার মানে এটা মানে মানে ভিতরের দিকে একটা প্রেসার, বাইরের দিকে প্রেসার, দুইটা সবসময় দুই দিকে কাজ করে, হ্যাঁ দুইটা কাজ করবে, হ্যাঁ দুইটা কাজ করবে। এই কাজ করার মাধ্যমে একটা নিট একটা প্রেশার এখানে এক্সার্ট করে, যার কারণে নির্দিষ্ট পরিমাণ একটা পানি কি রাখতে পারে, ধরে রাখতে পারে, পানি ধরে রাখে। এই জন্য সব পানি বের হয়ে যায় না, সব পানি ভেতরে আসে না, ঠিক আছে, পানি ধরে রাখে, বুঝতে পারছো। এটা মেনলি আমাদের কাজ, আসলে রক্ত এই যে প্রক্রিয়াটা বললাম, এটাকে বলা হয় অসমো রেগুলেশন। এর মাধ্যমে কি হয় বলতো, আমাদের এই যে একটা লবণ, একটা কি লবণ এর পানির সমতা রক্ষা করে। কিন্তু হচ্ছে এই আন্তঃকোষীয় ফাঁকের মধ্যে আয়ন থাকার কথা না, আয়ন থাকলে তো ওরাও পানি ধরে রাখবে, আন্তঃকোষীয় ফাঁকের মধ্যে ভাবে আয়ন খুবই কম থাকে না। আসলে আয়নগুলো কোথায় দরকার, আমাদের রক্তনালীতে দরকার, ওখানে পানি ভাবে থাকে, ঠিক আছে, এখানে আয়ন থাকে না। না, আমাদের আয়ন সব জায়গায় থাকে, আমরা জানি মানে ইন্টারসেলুলার স্পেস বা এক্সট্রাসেলুলার স্পেস দুই জায়গায় থাকে, ঠিক আছে। মানে এখানেও যদি বলি কলয়েডাল অসমোটিক প্রেশার আছে, সেটা নাই এমনটা না, আছে তবে কম, সেটাই তো। মানে মেইন কথা হলো এখানে একটা প্রেশার আছে, এখানে দুটা প্রেশার, বাইরে দুটা প্রেশার আছে, মানে নেট প্রেশার, হ্যাঁ দুইটা প্রেশারের কারণে একটা সমতা রক্ষা হয়, এখানে এক ধরনের পানি থাকে, বুঝতে পারছো, এটাই মেইন কথা, ঠিক আছে। তো এটা একটা জিনিস। আরেকটা জিনিস প্রেশার কাজ করে না বল কাজ করে, প্রেশার। তাহলে দেখো অসমো রেগুলেশনে বৃক্ষের ভূমিকা, তাহলে এটা কি অসমো রেগুলেশন না, এখানে অসমো রেগুলেশনে বৃক্ষের ভূমিকা। তাহলে এখন দেখো কি বলছে এখানে, অসমো রেগুলেশনে বুঝলাম আমরা। ষষ্ঠ অধ্যায়ে অভিস্রবণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। বৈষম্যমেদ্য পর্দা এক পাশে যদি একটি দ্রবণ রাখা হয়
এবং তার চারপাশে থেকে শুধু ওই দ্রবণে একটা দ্রবণ আছে এবং তার চারপাশে থাকে শুধু ওই দ্রবণের দ্রাবকটি। আমরা যা বলছি এটা কঠিন করে বলছে, হ্যাঁ। যেমন করে একটা দ্রবণ আছে এখানে দ্রবণ আছে, এখানে শুধু দ্রাবক আছে দুই সাইডে, বুঝছো? এটা বলছে দ্রাবক থাকে বা পানি, তাহলে বিশুদ্ধ দ্রাবক কি করে দ্রাবকের দিক থেকে দ্রবণের দিকে অবিচরণ করবে, মানে পানিগুলো এখানে চলে যাচ্ছে, ঘনত্ব বেশি, হ্যাঁ, এদিকে চলে যাবে। একই করা উচিত। হ্যাঁ, দ্রবণের দিক থেকে চাপ প্রয়োগ করে, কি করবে? চাপ প্রয়োগ করে। এই যে চাপ যেটা বললাম, দ্রবণের দিক থেকে একটা চাপ প্রয়োগ করবে। চাপটা কেমন? ইনার, নিচের ভেতর দিয়ে নিয়ে আসবে, নিম্ন চাপের মতো আর কি। হুম। চাপ প্রয়োগ করে সেই অবিশ্রবণ বন্ধ করে দেওয়া সম্ভব। দেখো দ্রবণের দিক থেকে চাপ প্রয়োগ করে, ওইটা বলছে দ্রবণের দিকে চাপ প্রয়োগ করে কি করা দরকার, করা সম্ভব, এটা বন্ধ করে দেওয়া সম্ভব, আবার মানে বাড়ানো সম্ভব। আমি দিব না, আসতে দিব না, এরকম হতে পারে একটা চাপ। আবার কি হতে পারে, আমি আনবো, এরকম হতে পারে। তো এটা বলছে কি যে দ্রবণের ভেতর থেকে চাপ প্রয়োগ করে আমরা এই প্রক্রিয়াটা কি করতে পারি, বন্ধ করতে পারি। এজন্য সর্বনিম্ন যেটুকু চাপ প্রয়োগ করতে হবে সেটি হলো কি ওই দ্রবণের জন্য অবিশ্রবণ চাপ। তাহলে অবিশ্রবণ চাপ করতে যেটুকু চাপ কি করতে পারে, অবিশ্রবণ ঠেকাতে পারে, বন্ধ করতে পারে, তাকে কি বলবো আমরা এখানে, অবিশ্রবণ চাপ। জীবদেহে পানি এবং লবণের পরিমাণ আরেকটু উল্টাভাবে যদি বলি, তাহলে যেটুকু চাপ দিয়ে আমরা এখানে অবিশ্রবণ বন্ধ করলাম, তার মানে ওইটুকু চাপ দিয়ে কি হচ্ছিল, অবিশ্রবণ হচ্ছিল। এর জন্য আমরা কি বলতেছি, অবিশ্রবণ চাপ। ওকে, তাহলে জীবদেহে পানি এবং লবণের পরিমাণ এবং ঘনত্ব এমনভাবে নিয়ন্ত্রিত হয় যাতে সামগ্রিকভাবে দেহবন্ধ অবিশ্রবণ চাপ প্রায় অপরিবর্তিত থাকে। এই পরীক্ষার নামই কি বলতো, অসমো রেগুলেশন বা কনস্ট্যান্ট। বুঝতে পারছো, যেটা ডিটেলস প্রবলেম তোমাকে, তো এটাই আর কি। দেখো, যাবতীয় সার্বত্রিক কাজ সম্পাদনের জন্য মানবদেহে পরিমিত পানি থাকা অপরিহার্য। মূলত মূত্রের মাধ্যমেই সবচেয়ে বেশি পানি দেহের থেকে বেরিয়ে যায় এবং দেহে পানি সাম্য নিয়ন্ত্রণে বৃক্ষ প্রধান ভূমিকা পালন করে। বৃক্ষ নিঃপ্রণের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়া কি করবে, যেটা আমাদের ওই যে পাচিত হয়, ফিল্ট্রেট হয়, ওটাকে আবার কি করে, শোষণ করে। পুনঃশোষণ প্রক্রিয়া দেহের পানি সমতা কি করবে, বজায় রাখে। গ্লোমেরুলাসে রেশন বর্জ্য আবার কেমন কথা, রেশন মানে প্রক্রিয়া, রেশন পদার্থ, ওটাই মানে যে বর্জ্য এবং পানি এবং অন্যান্য তরল পদার্থ কি হয়, পরিচিত হয়। বৃক্ষ অকার্যকর হয়ে গেলে দেহের পানি জমতে থাকে। বৃক্ষ যদি কার্যকর না হয়, বৃক্ষের পানি জমে আর কি, ঠিক আছে। ওকে, ওই যে মানে বৃক্ষ পানি মানে বের করতে পারতেছে, তখন পানি জমে আর কি। কিন্তু হচ্ছে হইলে মানে বৃক্ষ অকেজ হইলে পানিটা হচ্ছে রক্তে থাকার কথা না, বর্জ্য পদার্থটা, ওটা আবার ফিল্টার করবে কিভাবে? বৃক্ষ যদি অকার্যকর, ফিল্টার তো করতেই পারে না। হ্যাঁ, তাহলে তো রক্তের মধ্যে থাকার কথা বর্জ্য পদার্থ, অবশ্যই থাকে। তো জমা হয় কিভাবে বৃক্ষের মধ্যে পানি জমা করতে বলছে। ও আচ্ছা, পানি ধরে কেমন বলে বৃক্ষে পানি ধরছে অর্গানে। ওকে, ওটাই থাকে। তো দেখবো যে বৃক্ষ অকার্যকর হলে আমরা কিভাবে বুঝি, আমরা রক্ত টেস্ট করি, ব্লাড টেস্ট করি, ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে যায়। ক্রিয়েটিন কি নাইট্রোজেন করতে বলতে না, এটা যদি বেড়ে যায় তখন আমরা বলি কিডনি সমস্যা হয়েছে। ও, এই জন্য টেস্ট করা হয় যে ক্রিয়েটিন, সিরাম ক্রিয়েটিন, হ্যাঁ টেস্ট করা হয়। ওটাতে কিডনি যদি বলি এক নম্বর ফাংশনাল টেস্ট ওটাই, যে কিডনি মানে একটা যদি টেস্টের কথা বলা হয় যে কিডনি ভালো আছে কিনা দেখার জন্য টেস্ট দিব, সিরাম ক্রিয়েটিন। আচ্ছা, দেখো সিরাম ক্রিয়েটিন। চোখ মুখ সহ সারা শরীর কি হয়, ফুলে যেতে পারে, এমনকি উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে। এগুলো কি করে, প্রকৃতপক্ষে অসমো রেগুলেশনের জনিত ত্রুটির লক্ষণ। এগুলো বলবো কেমন হয়? হ্যাঁ, বলেন একটু, শুনতে তো মজা লাগে। তো এই যে বললাম কিডনির দুই সমস্যা না, কিডনির সমস্যা হলে তুমি একটা জিনিস একটা মানুষকে দেখে বুঝতে পারবে তার কিডনির সমস্যা আছে কিনা। দেখবা মেনলি বাচ্চাদের বিষয়ে বেশি হয়, নেপোটিক সিনড্রোম হয়। বড়দের দেখবা যে যাদের কিডনির সমস্যা তাদের মুখগুলো মানে পান্ডু আর কি, ফোলা দেখা যায়, হাত পা ফুলে যায়। এখানে দেখবা যে এখানে চাপ দিবা ডিবে যাবে, বলে ইডিমা বলি আমরা, পা ফুলে যায়, চাপ দিলে ডিবে যায়, অনেকক্ষণ ধরে ডাবানো থাকে, যে ফুলে ওঠে। তো এগুলো কি হয়, ওখানে মনে করো পানি জমে দেহে। আসলে এটা কেন ঘটে, মেনলি এটা ঘটে যেটা যে আমাদের এই যে আয়নের একটা ব্যাপার আছে এখানে। কিডনি একে কি হচ্ছে, পানি বের করতে পারতেছে না ঠিকভাবে, ফিল্ট্রেশন করতে পারতেছে না, একটা ব্যাপার আছে। তো মেইনলি এটা যেটা ঘটে থাকে, এটা আমাদের কলোয়েডাল অসমোটিক প্রেশার ডাউন হওয়ার কারণে, মানে ঝামেলার কারণে। তো মেইনলি দেখি আমরা আমাদের রক্তনালীর মধ্যে কি হয়, একটা নির্দিষ্ট পরিমাণ কি থাকে বলতো, পানি ধরে রাখে, এটা কি বলতো, কলোয়েডাল অসমোটিক প্রেশার। তো মনে করো কোনো কারণে, মনে করো কিডনির ফাংশনাল প্রবলেমের কারণে এখানকার আয়নগুলো কি হয়েছে, কিডনি পাস করে দিচ্ছে,
কিডনি কি করছে? পাস করে দিছে, পাস করে তো দিছে। পানি থাকবে না। পানি পাস করে দিছে। ওকে, তাহলে কি হবে, বা আমাদের যে দেহের প্রয়োজনীয় লবণগুলা কি দেহের বাইরে বের করতে পারতেছে না, এরকম হতে পারে। তো কোনো কারণে কি হয়, যেটা আমি সহজভাবে বলি, যে রক্তনালী থেকে আমাদের মানে রক্তনালীতে মনে করো আমাদের আয়নগুলো কমে গেছে, হ্যাঁ। আয়ন কমে নাই। গেছে। তো রক্তনালীতে যদি আয়ন কমে যায়, তার মানে এখানে কোলেস্টেরল অস্মোটিক প্রেশার কমে যাবে, তার মানে এই পানি কম ধরে রাখবে, তার মানে রক্তনালী থেকে পানি কি করবে, দেহের বাইরে বেরিয়ে আসবে। দেহের পানি বাইরে বেরিয়ে আসলে কোথায় অবস্থান করবে? ওই যে টিস্যু স্পেস, হ্যাঁ, আন্তঃকোষীয় ফাঁকে। ইন্টারসেলুলার স্পেসে। তাহলে এইগুলো মেনলি কোথায় বেশি জমা হবে বলতো? আমাদের এখানে ফেজে যায়, ফেজে জমা হয়, ফেজ ফুলে যায়। আচ্ছা, আচ্ছা। আর মেনলি গ্রাভিটির কারণে কোথায় জমা হয়? পায়ে। পায়ে। আচ্ছা, যার কারণে পা ফুলে যায়, ঠিক আছে? দেখবা যে অনেকে লোক আছে যে বলবে যে আমি যখন যাই আর কি, এই গাড়িতে যাই, হ্যাঁ, অনেকক্ষণ বসে থাকি, আমার পা ফুলে যায়। হ্যাঁ, ফুলে। কথা শুনছো কিনা? হ্যাঁ, আম্মুরও হ্যাঁ, দেখছিলাম। পা ফুলে যায়, কারণ হলো এটা, বুঝছো? আচ্ছা। তাই এটা গ্রাভিটির কারণে একটা নির্দিষ্ট একটা ভূমিকা আছে, তাহলে পানি জমে যায়। অন্য কোনো কারণে পানি জমতে পারে না। মেনলি এই যে পানি জমে মেনলি এই যে আয়নের ইমব্যালেন্সের কারণে। আচ্ছা, তো এই ইমব্যালেন্সটা হতে পারে তিনটা কারণে। যদি বলি আমরা প্রাইমারি স্টেজে, তোমাকে যদি বললাম আমি কি পা ফুলে যায় কার কারণে? কিডনির কারণে। তবে আমরা বলি প্রাইমারি স্টেজে কি পা ফুলে যায়? হার্টের কারণে, হার্ট প্রবলেম, ঠিক আছে? এর পরে? হ্যাঁ, ফেস ফুলে যায় কিডনি প্রবলেম, কিডনি, আচ্ছা। পেট ফুলে কিন্তু যায়। ওটা হার্টের সঙ্গে পানির সম্পর্ক কি? আছে, অনেক সম্পর্ক আছে। আমাদের রিলসে বললে তো অনেক, একটা নিয়ে একটা। এই একটু বলেন এটা সম্পর্কে। হ্যাঁ, তো এখানে মেনলি হার্টের সাথে আমাদের পানির যে কিডনির একটা সমস্যা আছে, মানে পানি রেগুলেশনের একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো মেনলি এখানে আমাদের বিভিন্ন ধরনের আমাদের এখানে হরমোনাল বিষয় আর কি, বুঝছো? বিভিন্ন ধরনের হরমোন মানে রিলিজ ফ্যাক্টর এখানে জড়িত আমাদের কাজ। এই হরমোনগুলো মিলে আমাদের পানির সমতা রক্ষা করতে সহায়তা করে। তো এখানে এইটা একটা ওই রকম পানির আমাদের সমতা একটা ব্যাপার, মানে হরমোনাল একটা সিস্টেম আছে। আবার আমরা ফেজের জন্য বললাম কিডনিতে, ঠিক আছে? ওটা এক সময় বলবো তোমাকে আমি, যখন পড়ায় যখন আসবে হার্ট টু বি গঠন। তো ফেজের জন্য যখন কি কিডনিতে, এটা বললাম ওই যে আর কি মেনলি এটা ওই আয়নের কারণে হয় আর কি। কিন্তু পানিটা কোথায় জমে? প্রাইমারি স্টেজে, কি শুধুমাত্র ফেজে। ফেজ বড় হলে বা ফুলে গেলে বুঝবো কি দেখতে মানে ভালো লাগে, ওরকম মনে হয় যে আমি চিকন ছিল, মোটা হয়েছে, ভালো দেখা যাচ্ছে এখন। কিন্তু মানে আসলে মানে যখন আসলে দেখো আমাদের ফেসটা যখন একদম শুকনা থাকে, চুপসানো মনে হয় আর কি। আর হঠাৎ করে যখন একটা মনে করো প্রেশার বেড়ে পানি হচ্ছে, ফুলে গেছে, মানে ফর্সা মনে হচ্ছে, টসটসে মনে হচ্ছে আর কি। কিন্তু এই দিকে ফোলার কথা না, কারণ হচ্ছে ইয়াটা তো পানিটা তো এইখান থেকে এটা নিচের সোলিং দিকে ফেস, যাবে। তো এটা হলো সুপারফিশিয়াল ফেস, এরকম একটা এখানে স্পেসটা এরকম ভালো প্রমিনেন্ট, আচ্ছা। এখানে এর জন্য আর কি ফেসটা বেশি, মানে এখানে পানিটা বেশি জমে আর কি। এখানে একটা পানিতে জমে, আরেকটা আছে যেমন পেট ফুলে, দেখছো ওখানে বাচ্চাদের বিষয় হয় এরকম, পেট ফুলে যায়, হ্যাঁ, পেট ফুলে যায়, হ্যাঁ, অ্যাসাইটিস বলি আমরা এটাকে। তো এটাও মেইনলি হয় এই কারণে, এটা হয় লিভারের সমস্যার কারণে। কি বলতো? লিভারের সমস্যা। ইয়ার ছোট বাচ্চা দেখি নাই, কিন্তু একটা বৃদ্ধ মানুষের মেডিকেলে হয়। দেখছিলাম। হ্যাঁ, বড় মানুষের হয়। পেট ফুলে যাওয়ার কারণে ইয়ে হয়েছিল। তো মেইনলি এই যে তিনটা কাজের কারণে আমাদের শরীরে পানি জমে, একটা হলো হার্ট কজ, একটা হলো কিডনি কজ, আর একটা হলো লিভার কজ। তবে যদি একটা অবস্থা খারাপ হয়ে যায়, তার একটার জন্য এই কিডনির জন্য সব হতে পারে, আচ্ছা, ঠিক আছে? পেটও ফুলতে পারে, আবার ফেজও ফুলতে পারে, পা ফুলতে পারে। প্রাইমারি স্টেজে আমরা মার্কার বলি এটার জন্য এটা, এটার জন্য, কিন্তু একটু বেড়ে গেলে সবগুলো সব কাজ করতে পারে, বুঝতে পারছো? মানে কিডনি সব কাজ করতে পারে। আর এমন হইতে পারে না, যেহেতু হচ্ছে মানে কিডনিটা মূলত হচ্ছে নিউরনের সাহায্যে চলে, মানে মস্তিষ্ককে কন্ট্রোল করে। যদি মস্তিষ্কে কেউ কন্ট্রোল হয় তাহলে তো সমস্যা হইতে পারে না? কিসের? ধরেন হচ্ছে মানে মস্তিষ্কে কোনো প্রবলেম হইতেছে, নার্ভগুলা ঠিক করে কাজ করতেছে না, কারণ তখন কিডনি শোনো, সমস্যা হবে হ্যাঁ, না? অ্যাসোসিয়েট হতেই পারে, নর্মাল বিষয়। তার কারণ আমাদের সব কিছুই সম্ভব। তো আমাদের মেন সেন্টারই হলো কাজের সেন্টার হলো ব্রেন। তো এখানে আমাদের এডিএস একটা ব্যাপার আছে কিডনিতে, যে মানে যে ভূমিকাটা পালন করে সেটা হলো এডিএস, মানে ব্রেনের থেকে। এডিএস একটা কি বলতো? অ্যান্টিডায়োটিক হরমোন বা ভেসোপ্রেসিন বলে থাকে। এটা তোমাকে বলছিলাম আমি, এটা পানি পুনঃশোষণ বাড়ায় কিডনি থেকে, পানি ও হ্যাঁ হ্যাঁ, ওইটা। তো মনে করো এটা যদি হাইপোথ্যালামাসের সিগন্যালের মাধ্যমে হয়, এটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। এই মানে ভিডিওটা আমাকে একটু দিয়ে, না হলে ওই যে অনেক শব্দ মানে মনে হ্যাঁ, থাকে না। আচ্ছা দেবো না তোমাকে আমি, আমার নিও আমি তাহলে তোমার ইউটিউব আপলোড দেবো না, তোমার মেডিহাব, ও এর আগে দিছেন অবশ্য, আছে আমার কাছে। এটা আমি দেখি, আমি আপলোড দেবো না। তো মনে করো তাহলে কি হবে, এই এডিএস অ্যান্টিডায়োটিক হরমোন এটা পানি পুনঃশোষণ বাড়ায়। কোথা থেকে? ও কালেক্টিং ড্রাগ, সংগ্রহের নালিকা থেকে বা প্রান্তীয় পেছানো নালিকা থেকে পানি পুনঃশোষণ বাড়ায়। তো যদি মনে করো যে হাইপোথ্যালামাস সমস্যা হয়ে যায়, পিটারি গ্ল্যান্ড থেকে এটা না হয়, তাহলে কিন্তু আমাদের প্রয়োজনে কি হতে পারবে না, ব্লাড প্রেশার কম মানে বাড়াতে হবে, কমাতে হবে, এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না, নিয়ন্ত্রণ হয়ে যাবে, ঠিক আছে? ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত। হ্যাঁ। তো
তবে আয়নের জন্য ব্রেনের ওইভাবে অতটা ভূমিকা নেই, আচ্ছা। এটা মেনলি ভলিউমের উপর একটা ডিপেন্ড আছে। তাহলে এটা এরকম হয় অসমো রিলেশন টু টি। তাহলে এগুলো বললাম। এখন কথা হলো যে বৃক্ষে পাথর বিভিন্ন কারণ হয়ে থাকে, আমাদের এখানে এসব নাই। বিভিন্ন কারণে বৃক্ষের পাথর হয়ে থাকে। যেমন আমি তোমাকে বলছিলাম বেশি পরিমাণ প্রোটিন জাতীয় খাবার খেলেও কি হতে পারে, পাথর হতে পারে। ইউরিক অ্যাসিড থেকে মূলত হয় নাকি? হ্যাঁ, বিভিন্ন পাথর হতে পারে, ইউরিক অ্যাসিড না। আবার মনে করো ভিটামিন ডি যদি অনেক বেশি পরিমাণে খাওয়া হয়, সেক্ষেত্রে আমাদের পাথর হতে পারে। ঠিক আছে, এগুলো ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলো আমাদের পাথর তৈরি করতে পারে। তাই ওগুলো বিষয় না। কথা হলো বৃক্ষে পাথর, মেনলি বৃক্ষে যখন পাথরটা হয়, পাথরগুলো মনে করো ছোট ছোট হতে পারে, বড় বড় হতে পারে। মানে বৃক্ষের মধ্যে যখন একটা পাথর হবে, তখন সেটা তেমন ক্ষতি করে না। আচ্ছা, বোঝা যায় না, আমরা বুঝতে মানে পারি না। কথা হচ্ছে প্রোটিন থেকে নাইট্রোজেন জাতীয় পদার্থ তৈরি হয় না। এখন যদি কেউ প্রোটিন খাওয়া বাদ দেয় তখন তার না না প্রোটিন খাওয়া বাদ দিলে তোমার দেহে চলবে কেমনে? আচ্ছা, ও গঠন তো হবে না আমাদের। দেহের তো সকল কাজ করে তো প্রোটিন, তাই না? মাস্টার মলিকুল একটা বলতে পারি আমরা। হ্যাঁ, গঠন তো হবে না তখন, হ্যাঁ। হাড়টা আর কিছু। তাহলে তো বৃক্ষের পাথর একটু বলি দেখি। দেখো, নানা রকম রোগের কারণে বৃক্ষ এবং কিডনির দেখো, নানা রকম রোগের কারণে বৃক্ষ এবং কিডনির স্বাভাবিক কাজ বিঘ্ন ঘটে। কিডনির প্রদাহ, প্রস্রাবের সমস্যা, কিডনিতে পাথর হওয়া এর মাঝে উল্লেখযোগ্য। কিডনির রোগের লক্ষণগুলো হলো শরীর ফুলে যাওয়া, কি বললাম? শরীর ফুলে যায়, পানি জমে, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া, প্রোটিনিউরিয়া বলে থাকি, রক্ত মিশ্রিত প্রস্রাব হওয়া, মানে হিমাচুরিয়া বলি আমরা। ঠিক আছে, একটা রোগ বলি আর কি। তাহলে প্রোটিন যেতে পারে, আবার রক্ত যেতে পারে। নর্মালি কিন্তু প্রোটিন যায় না, ওই ছাকনির মতো কাজ করে আমাদের গ্লোমেরুল আছে ওখানে, প্রোটিন যাইতে দেয় না। আবার রক্ত যাইতে দেয় না, রক্তকণিকা তো চলে যায়। তবে ফাংশনাল প্রবলেম হলে তখন রক্ত যেতে পারে, তখন আমরা বলি হিমাচুরিয়া। আমাদের প্রস্রাবে রক্ত যায়, প্রস্রাবে জ্বালা পোড়া করতে পারে। ঠিক আছে, মিলিয়ে এটা কখন হয়? গ্রীষ্মকালে বেশি হয়। ঘন ঘন প্রস্রাব হতে পারে, পলিউরিয়া বলি আমরা। বা ক্ষেত্র বিশেষ প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, বুঝছো? প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। মেনলি এটা হলে আমাদের ইউরিনারি ব্লাডারের সমস্যার কারণে। ব্লাডার যখন বড় হয়ে যায়, ইনলার্জ হয়ে যায়, তখন মেলে কি হয়? মানে বেশি মূত্র জমা থেকে প্রেসারটা তৈরি হয় না, মেলে এরকম কি তুমি বলবো কেন? হ্যাঁ, বলো। আচ্ছা, এটা একটা ব্লাডার, মানে এখান থেকে নালীটা আসে, ইউরেথ্রা। এটা যখন বেড়ে যায়, এটা যখন বড় হয়, তখন এটা চাপ পড়ে এর উপরে। ঠিক আছে, চাপ হয়, এটা চুষে যায়, তখন আর প্রস্রাব বেরোতে যায়। ও, যে বয়স্কদের মেলে এটা হয়। আচ্ছা, আমার একটা ফ্রেন্ডের জন্মগত এই সমস্যা ছিল, পরে ইন্ডিয়া যায়। মেনলি এটা বয়স্কদের হয়, মানে মোস্ট অফ দ্য বয়স্ক মাসের সমস্যাটা আছে। এটা বলি আমরা পোস্টেটিক ইনলার্জমেন্ট, বুঝছো? মানে প্রোস্টেটটা ইনলার্জ হয়ে যায়। তো এটা প্রশ্ন আসতে পারে, মনে হতে পারে যে ইনলার্জ হলো, বড় হলো, মানে কি আরো বেশি না, নালীটা আরো প্রশস্ত হবে? কিন্তু প্রসেস হচ্ছে ইনলার্জ, এটা হচ্ছে কি বলতো, আমাদের ন্যারো হয়ে যাচ্ছে। আচ্ছা, যেই জন্য আমাদের প্রস্রাবটা হয় না, জ্বালা পোড়া হয়, বুঝছো? হইলে পরে কি হয়? ওটা নর্মাল, ওটা সার্জারি সার্জারি করা যায়। এমনিতে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট দেওয়া হয়, মেডিসিন দেওয়া হয় প্রাইমারি স্টেজে। অনেকে দেখা যায় সমস্যা, পরে ক্যাথেটার লাগাই দিতে হয়। তারপর ক্যাথেটার লাগাই প্রস্রাব করতে পারে, কিন্তু এটা তো আর পার্মানেন্ট সলিউশন না, তো এটাকে ট্রিটমেন্ট করতে হয়। তা দেখো, মানুষের কিডনিতে ছোট ছোট আকারের পাথর জাতীয় পদার্থের সৃষ্টি বৃক্ষ কিডনি পাথর হিসাবে পরিচিত। ওকে, কিডনিতে পাথর সবারই হতে পারে, তবে দেখা যায় যে মেয়েদের থেকে পুরুষের পাথর আশঙ্কাটা কি বেশি থাকে। বেশি অতিরিক্ত শারীরিক ওজন পুরুষদের ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকে কেন? হয়, বিভিন্ন কারণে হয় আর কি। হরমোনাল এখানে ফ্যাক্ট আছে, বিভিন্ন ধরনের অনেক রোগ আছে। যেমন কিছু রোগ আছে মেয়েদের বিষয়, কিছু রোগ আছে হলো ছেলেদের বিষয়। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এটা হরমোনাল কাজ। যেমন যদি বলে হার্টের রোগ কার বিষয় হয় বলতো? ছেলেদের, কারণ কোলেস্টেরলের পরিমাণ ছেলেদের বেশি হয় আর কি। কিডনির সংক্রমণ, কম পানি পান করা ইত্যাদি বৃক্ষ বা কিডনিতে পাথর হওয়ার কারণ হতে পারে। ঠিক আছে, প্রাথমিকভাবে বৃক্ষ, যেমন বলি আমরা মূত্রনালীতে সংক্রমণ কাদের বেশি হয় বলতো? ছেলেদের, মেয়েদের। ও আচ্ছা, হ্যাঁ। ইউরেথ্রা ছোট, বুঝছো? মিলি 4 সেন্টিমিটার। হ্যাঁ, আমাদের হলো 25 সেন্টিমিটার মতো, বুঝছো? ওদের 4 সেন্টিমিটার। অনেকে তো দাবি করে যে নাই, মেয়েদের থাকেই না। থাকবে 4 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার মতো মূত্রনালী থাকবে। দেখো তুলনায় অনেক কি। হ্যাঁ, ছোট। কোথায় 25 আর কোথায় হলো 4, বাস। প্রাথমিকভাবে বৃক্ষ পাথর হলে তেমন কোনো সমস্যা ধরা পড়ে না। সমস্যা হয় যখন পাথর প্রস্রাব নালীতে চলে আসবে। কিডনিতে থাকলে তেমন কিছু বোঝা যায় না,
যখন দেখো ওই যে মূত্র নালীতে আসবে তখন তো ওই যে তখন মূত্র নালীতে যখন আসবে এখানে তখন ব্লক করে দিবে না, হ্যাঁ ইয়া তো হবেই না, তখন প্রস্রাব করতে যাবে না, জ্বালা পড়া শুরু হবে, তখন আসলে আমরা বুঝতে পারি আর কি। মেনলি যখন যে কিডনি থাকে আমরা উপসর্গ বুঝি না, তো নালীতে আসে তখনই বুঝি আমরা। আসে প্রস্রাবে বাধা দেয়, উপসর্গ হিসাবে কোমরের পিছনে ব্যথা হয়। অনেকে প্রস্রাবের সাথে কি হতে পারে, রক্ত বের হতে পারে, তখন পাথরটা যখন আসবে চাপ খাবে, প্রেশার ক্রিয়েট হবে, তখন আশেপাশে কি হবে যে সাইডে কি হবে, ক্ষত সৃষ্টি হবে, তার মানে কি হবে, রক্ত বের হবে, এই জন্য রক্ত আসতে পারে। অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বরও আসে। এবং বৃক্ষের পাথরের চিকিৎসা নির্ভর করে পাথরের আকার অবস্থানের উপরে। সাধারণত অধিক পানি গ্রহণ এবং ওষুধ সেবনে পাথর অবসরণ হয়ে যায়। আধুনিক পদ্ধতিতে মানে ইউরেটারোস্কোপিক বা আলট্রাসনিক লিথোট্রিপসি, লিথো মানে কি পাথর, লিথোট্রিপসি অথবা বৃক্ষের অস্ত্রোপচার করে পাথর অপসারণ করা যায়। তাহলে কিসের মাধ্যমে করা যায় এগুলো মনে রাখতে হবে, ইউরেটারোস্কোপিক বা আলট্রাসনিক লিথোট্রিপসি, এগুলোর মাধ্যমে কি করা যায়, অপারেশন করা হয়। তো এটা কেমন জানো কি, না এটা হলো কি একটা না মানে আমাদের ইউরেথ্রার মাধ্যমে একটা হলো নালী দেওয়া হয়, নল, এই নলের সামনে কি থাকে, ক্যামেরা থাকে, আচ্ছা এটা ভিতরে ঢুকে যায়, ওটা লেজার মতো থাকে, যেখানে পায় ওটা ভেঙে ফেলে, গুঁড়া করে ফেলে, পরে ওটা বের হয়ে যায়, বুঝতে পারছো? মানে অ্যানিমেশন দেখছিলাম এটা। হ্যাঁ ইয়া ওই যে যখন হচ্ছে যাদের হচ্ছে নার্ভ ব্লক হয় তাদের Nerve না, না ইয়া artery block হয়। artery block তাদের ক্ষেত্রে ওইরকম। তাদের ক্ষেত্রেও তো এরকম করে, মানে ব্রেইনের ক্ষেত্রে মূলত এরকম করে মনে হয়। সব ক্ষেত্রে তো এরকম চিকিৎসা আছে, ব্রেনেও তো ব্লক হতে পারে, হ্যাঁ, brain এর এটা তোমার হার্টের হতে পারে, এগুলো করা হয় ব্লকেজ হলো। তো এগুলো আমরা বুঝলাম কাজগুলো হয়ে থাকে। তো এই যে না না বলি আর কি, তাহলে তো বৃক্ষ বিকল, ডায়ালাইসিস এবং প্রতিস্থাপন ডিটেলস বেশি পাওয়ানো হলো মনে হয়, এত এখনো শেষ হলো না। দেখো আরে কিছু দেখো শেষ করে দিই নাকি, হ্যাঁ বৃক্ষ বিকল, ডায়ালাইসিস এবং প্রতিস্থাপন, ছোট কথা ছিল তো, আরো একটু আচ্ছা অনেকদিন পড়াবো একটু আর একটু জিনিস। বৃক্ষ বিকল, ডায়ালিসিস এবং প্রতিস্থাপন। বৃক্ষ বিকল মানে কি, বৃক্ষ কাজ করতেছে, ঠিক আছে, বৃক্ষ নষ্ট হয়ে গেছে। দেখো বৃক্ষের কাজ কি, বর্জ্য পদার্থ দেহের বাইরে বের করে দাও। নাইট্রোজেন করি তো যখন বৃক্ষ বিকল হয়ে যায় তখন কি আর সেটা পারবে বৃক্ষ? না, কিন্তু আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো কৃত্রিম উপায়ে যখন আমাদের দেহের বর্জ্য পদার্থ দেহের বাইরে বের করে দেয় তখন সে প্রক্রিয়ায় কি বলা হয়, ডায়ালিসিস। আচ্ছা দেখো এই যে কিডনি বিকল হলে মূত্রের পরিমাণ কমে যায়, রক্তে কি হবে, ক্রিয়েটিন পরিমাণ বৃদ্ধি পাবে, যেটা বললাম। তখন রক্তের বর্জ্য দ্রব্যাদি অবসানের জন্য নির্দিষ্ট সময় পর পর কি করা হয়, ডায়ালিসিস করা হয়। তো এই যে এটা বললাম ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে যায়, এটা আসলে নর্মাল লিমিটটা কত, মেনলি 0.6 থেকে 0.6 থেকে 1.4 এরকম। বেশি হলে তখন কিডনি খারাপ হবে। হ্যাঁ মিলিগ্রাম পার ডেসিলিটার এরকম একটা জিনিস, ঠিক আছে। মানে এটা যদি কম থাকে আবার মেনলি এটা কম থাকলে মানে এটা তো ওটা তো নন ফাংশনাল, ওটা কোনো তোমার হলো নাইট্রোজেন গঠিত পদার্থ তৈরি হচ্ছে না। তো মেনলি আমরা বুঝবো এটা ফাংশনাল, এটা আসলে কোনো সমস্যার কারণ হচ্ছে আর কি, ওটা তেমন বিষয় না। তো বলা এটা নর্মাল লিমিট, কম গেলে তেমন কোনো সমস্যা হয় না। তো বোঝা আমাদের যাওয়ার কথাই না, যাওয়ার কথাই না। খাইলে তো হবে। তো ডায়ালাইসিস কাকে বলা হয়, যেটা বললাম যে কৃত্রিম উপায়ে আমাদের রক্তকে বিশোধন করা, মানে আমাদের বিশোধন করা হয়, অর্থাৎ বর্জ্য পদার্থ অপসারণ করা হয়। কিডনি মেনলি কিভাবে কাজ করে বলো তো, এখানে কিডনি আছে, আমাদের রক্তগুলো যাচ্ছে, এখানে কি যাচ্ছে, ধমনির মাধ্যমে রক্তগুলো যাচ্ছে দূষিত পদার্থ সহ। এখানে কি ছাকনা আমাদের নিচে পড়ে গেল আমাদের দূষিত পদার্থ, আবার এখানে কি হবে, ভেনের মাধ্যমে এগুলো চলে গেল আমাদের বিশুদ্ধ রক্ত। এটা তো মেনলি কাজ না। তো এই কাজটা যখন কিডনি করতে পারে না তখন আমরা কৃত্রিম উপায়ে করি, কি করবো, কৃত্রিম উপায়ে করি। এটাকে কি বলি আমরা, ডায়ালাইসিস বলি। এটা কিভাবে করা হয়, এটা মিলে করা হয়, এই যে ফিগারটা দেখো, বুঝতে পারছো, এখানে একটা মানুষ শোয়ানো থাকে, এখানে দেখো যে দুইটা পাইপ যাওয়া আছে, কয়টা পাইপ, দুইটা পাইপ যায়। পাইপ দিয়ে পরিষ্কার করা, একটা দিয়ে ঢুকায় নাকি না, মেনলি আমাদের দেখো রক্ত নালী কয়টা, দুইটা না, একটা ধমনী শিরা, ধমনীতে হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে, আর শিরাতে কি কার্বন দূষিত রক্ত থাকে। তো মেনলি তো এটা আমার এরকম কাজ করে, মনে করো এই যে আমরা ধমনীতে একটা লাইন নিলাম, এটাতে কি করলাম, রক্তটা নিচ্ছি, নিয়ে এই মেশিনে দিচ্ছি, মেশিনে কি হচ্ছে মনে করো, রক্তটা থাকতেছে, সেখানে কি হলো, এখানে বর্জ্য পদার্থগুলো এখানে জমা হলো, বুঝছো, বর্জ্য পদার্থ কি হলো, জমা হলো, মানে এই যে বর্জ্য পদার্থ কি হলো, জমা হলো, ওকে। আর বাকিতে রক্তগুলো এগুলো আবার এই যে দিয়ে আবার শিরা দিয়ে বের হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তাহলে ধমনী থেকে নিয়ে আমরা সব বর্জ্য পদার্থ পরিষ্কার করে আবার কোথায় দিলাম, শিরাতে দিয়ে আবার শরীরে দিয়ে দিলাম। তারপর বাইপাসে শুধু কাজটা কি হলো, আমাদের বর্জ্য পদার্থ নিষ্কাশন হয়ে গেল। এইটার আবার কাজ কি, এই কোনটা, এটা ডায়ালিসিস, হ্যাঁ এটা বলতেছি, এটা হলো ডায়ালাইসিস ফ্লুইড বলা হয়। ডায়ালাইসিস ফ্লুইড বলতে কি, এটা এমন এক ধরনের ফ্লুইড, মানে এটা স্যালাইন আর কি বলতে পারো, যেখানে অসমোটিক প্রেশারটা রক্তের মতো,
নর্মাল স্যালাইন যেমন ও আচ্ছা আচ্ছা। নর্মাল স্যালাইনের অসমোটিক প্রেশার আমাদের রক্ত নালীর ভিতরে যে অসমোটিক প্রেশার সমান, যাতে করে কি হতে পারে, মনে করি এটা তো মনে করেন একটা সেমি পারমিয়েবল না, দেখালাম তো এখান থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে যাবে। তো যাতে করে এর ভিতরে এই যে আমাদের একটা নির্দিষ্ট অসমোটিক প্রেশার মেনটেন থাকে, রক্তটা ওখানেই থাকে, বাইরে বেরিয়ে না যায়, আচ্ছা আচ্ছা, বুঝছো, হ্যাঁ। পানিগুলা অতিরিক্ত এই জন্য আর কি, যে নির্দিষ্ট একটা মানে প্রেশারের মধ্যে রাখা হয় আর কি। মানে চলাচল, হ্যাঁ, এটা হলো ডায়ালিসিস ফ্লুইড বলি আমরা, মেইনলি এটা নর্মাল স্যালাইনের মধ্যে রাখা হয় আর কি। ওকে, তো এগুলো আমি না করে দিলাম নাকি, এগুলাই আর কি সিস্টেম। ওকে, এখন কথা হলো প্রতিস্থাপন বলতে কি বোঝায়, মনে করি একজনের কিডনি দুইটা অচল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন কি করতে হয়, তখন তার আমাদের ডায়ালিসিস করে তো আর এটা পার্মানেন্ট সলিউশন না, অত রেগুলার তো ডায়ালিসিস করা যাবে না। তো যখন পার্মানেন্ট সলিউশন হবে কিডনি প্রতিস্থাপন করা হয়। কি করা হয়? কিডনি প্রতিস্থাপন, অর্থাৎ অন্য একজন ব্যক্তির কিডনি স্থাপন করা হয়। তবে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে সবসময় দেখা হয় যে কারণ এখানে টিস্যু ম্যাচ করতে হয়, ব্লাড গ্রুপে একটা ব্যাপার আছে। তো দেখা যায় নিকটবর্তী যেগুলো আছে আত্মীয় স্বজন তাদের ক্ষেত্রে নেওয়া হয়, তো বাবা মা ভাই বোন এইগুলা দাদা দাদি ফুফু এগুলো নেওয়া হয় খালা। তো এইগুলোর মধ্যে ম্যাচ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো এখানে দেখো যেটা বললাম, যেখানে কি আছে বলতো, ব্রেন ডেড মানে কাদের ক্ষেত্রে মিলে কিডনি নেওয়া হয়, দুই ক্ষেত্রে, একটা আত্মীয় স্বজন নিকট আত্মীয় স্বজন। আচ্ছা, কেউ যদি একটা কিডনি দান করে তার কি মানে ওই যে কর্মক্ষমতা কমে যাওয়ার কথা নাকি একই রকম থাকে? শোনো, নর্মালি তো হতো তোমার একটা হাত আর আমার কাছে দুইটা হাত, কে বেশি কর্মক্ষম হবে? দুইটা হাত দিত অবশ্যই। তাহলে এখানে ঠিক আছে একটা কিডনি চলা যায়, বাট প্রেশার পড়ে যাচ্ছে না তার উপরে, অবশ্যই ক্লান্তি লাগতেই পারে। তো তাহলে বাবা মা এদের কাছে নেওয়া হয়। আর নেওয়া হয় মৃত ব্যক্তি বলতে, মানে মৃত ব্যক্তি জীবনে নেওয়া যেতে পারে। তো মৃত ব্যক্তি বলতে কোন মৃত ব্যক্তি বোঝানো হয়? ব্রেন ডেড। কারণ কথা হলো ব্রেন ডেড বলতে কি বোঝায়, তাহলে বলতেছি আমরা কিডনি প্রতিস্থাপন কাজা কারা করতে পারে, নিকটবর্তী আত্মীয় স্বজন। এখানে অনেক ঝামেলা আছে, তো মেনলি নিকটবর্তী আত্মীয় স্বজন কাছে নেওয়া হয়। এবং আপনাকে ব্রেন ডেড মানে অঙ্গগুলো মারা যায় নাই। হ্যাঁ, অঙ্গগুলো মারা যায় না বলতে এখানে ব্রেন ডেড বলতে শুধু হলো ব্রেন মারা গেছে, ব্রেন কি চালিয়ে শক্তি না সমস্ত দেহের, তো এখানে ব্রেন ডেথ হয়ে যায়, কিন্তু অঙ্গগুলা তখনও কিছুক্ষণ ধরে হার্ট মানে চলমান থাকে কিছু, মানে ব্রেন ডেথ হওয়ার পরে হার্ট কিছু ধরে চলমান থাকে। এবং তুমি যদি কিছু উপায় যদি শ্বাস প্রশ্বাস দিতে পারো অনেকক্ষণ অব্দি কি করে রাখা যায়, জীবিত রাখা যায়, মনে হয় জীবিত, অঙ্গগুলো পচে যায় না। অঙ্গগুলো ওই যে বলি না যে অনেকেই রাখছে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচায় রাখছে, কিন্তু ওটা ব্রেন ডেথ পেশেন্ট। তো ব্রেন ডেথ পেশেন্টকে আমরা কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অনেকক্ষণ কি করতে পারি, অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখতে পারি। তবে সে কিন্তু মৃত্যু বলা যায়, কারণ এটা লিগালি আমরা মৃত্যু বলে থাকি, ঠিক আছে, আইনগতভাবে মৃত্যু বলা হয় ওটাকেও। তবে ওটা ব্রেন ডেথ হলে একটা ব্যক্তিকে এটাও বাঁচানো সম্ভব না, বাঁচানো কখনো সম্ভব না, তবে জীবিতর মতো রাখা যায়। আর পার্মানেন্ট যেটা ডেথ বলি, এখানে কি হয় বলতো, মানে সবগুলো অঙ্গাণু অর্গানিক কি হয়, মারা যায়। ব্রেন ডেথে ব্রেন মারা যায়, আর বাকি অঙ্গ কাজ করে না আর কি, কোষগুলো সব মারা যায়, হ্যাঁ, কাজ করা বন্ধ করে দেয়, কাজ করা বন্ধ হয়ে যায়, এটা আর কি। ওকে, তো এখানে এটা বিষয়। আর এটা কৃত্রিম উপায় কি করা যায়, শ্বাস প্রশ্বাস দিয়ে আমাদের অঙ্গগুলোকে বাঁচিয়ে রাখা যায়। তখন তাদের ক্ষেত্রে তাদের থেকে আমাদের কিডনিটা নিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে যায় আর কি, এটা করা হয় আর কি। তো এগুলো পড়বা, প্রতিস্থাপন করা হয়। এবং একটি কিডনিতে কি করতে পারে মানুষ, তার জীবন অতিবাহিত করতে পারে। ওকে, কিছুদিন আগে একটা আমাদের একটা খবর নিউজ ছিল না, একজন কিডনি দিচ্ছে স্বামীকে, ঝামেলা হলো না কিছু, পরে বলতে টাকা নিয়েছে, ফ্ল্যাট নিয়েছে। তো দেখো এগুলো পড়বা, এখানে দেওয়া আছে সতর্কতা দেওয়া আছে কি নর্মাল স্যালাইন একটা বিষয় আছে। যেমন আমরা কি হয় বলো তো, কোনো একটা ক্লান্তি লাগলে, যে কোনো কিছু লাগলে বা গরমকালের মধ্যে আমরা কি করি, স্যালাইন বেশি খাই। স্যালাইন বেশি খাওয়া কিন্তু আমাদের সমস্যা, কারণ যে আমাদের লবণের পরিমাণটা বেড়ে যাবে, লবণের পরিমাণ বেড়ে গেলে কি হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, রক্ত লবণ বেড়ে যাবে, তখন কি ব্লাড প্রেশার, ওটার তো একটা ব্যাপার আছে, ব্লাড প্রেশার বেড়ে গেলে কি হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, স্ট্রোক হতে পারে। তো সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের ক্লান্তি হলে বা ঘেমে গেলে আমরা কি লবণ অত বেশি খাওয়া যাবে না, মানে নর্মাল স্যালাইন অত খাওয়া যাবে না। ও এই জন্য ছোট বাচ্চাকে লবণ খাইতে নিষেধ করে নাকি? অতিরিক্ত পরিমাণে লবণ খাওয়া যায় না, মেনলি যাদের প্রেশার আছে তাদেরকে আমরা লবণ খাইতে নিষেধ করে ডাক্তাররা। আচ্ছা, যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদেরকে বলি যে লবণ খাবেন না, একদম খুবই কম। আমার একটা বোনের ছেলে মোটা ছিল তো একটু, মানে লবণ খাইতে একদম নিষেধ করছিল, যে ছোট বাচ্চাদের লবণ খাওয়ানোর দরকার নেই। হ্যাঁ, লবণ ওটা ব্যাপার না, কি বলছে ডাক্তার? হ্যাঁ, পরামর্শ দিয়েছিল, ওটা তেমন বিষয় না। তো বিষয় হলো বয়স্কদের আমরা লবণ খেতে নিষেধ করি, বয়স্কদের প্রেশার বেশি থাকে, এমনিতে হাই প্রেশার, লবণ খেলে সেটা বেড়ে যায়। কেন বেড়ে যায় বললাম, তো এই জন্য তাদেরকে লবণটা খাওয়ানো যায় না আর কি। তো এটা আর কি, তো এটা আমরা যখন এই জন্য বলছি এখানে বলছি সর্বত এগুলো পড়লেই বুঝবা যে আসলে আমরা যখন হয়তো গ্রীষ্মকালের মধ্যে, তাহলে কি করা উচিত, যে আমরা যখন ঘেমে যাই, এখানে আমরা লেবুর শরবত নিতে পারি, সাথে হালকা পরিমাণ লবণ, 2 কোয়া লবণ নিতে পারি, স্যালাইন না নিয়ে। সাথে তুমি যদি তোমার ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে তুমি চিনিও নিতে পারো, নিয়ে শরবত নিয়ে খাইতে পারো। তো বারবার কন্টিনিউসলি আমাদের স্যালাইন খাওয়া উচিত না। আরেকটা জিনিস কি, আমাদের স্যালাইন কখন খাওয়া উচিত, নর্মাল স্যালাইন আমরা যখন বমি হবে
ফলো ই করি মেন করে তোমাদের বাসায় যদি কারো বমি হয় প্রতিবার বমির পরে একটা স্যালাইন 1/2 লিটার পানি, কত লিটার? 1/2 লিটার পানিতে গুলে খাই দেবে একবারে। বা পাতলা পায়খানা হলে প্রতিবার যখন যাবে বাথরুমে যাওয়ার পরে আসার পরে পাতলা পায়খানা, কারণ কি? তার কারণ পাতলা পায়খানা বমির সাথে আমাদের ফ্লুইড লস হয় না, ফ্লুইডের সাথে কি হয়, ফ্লুইড যে লসই হয় সাথে কি হয়, লবণ লস হয়। তাহলে আমাদের যখন নর্মাল স্যালাইনটা খাবো তখন একসাথে আমাদের কি ফ্লুইড মানে যে পানিটাও কি হচ্ছে মেনটেন হচ্ছে, আর সাথে থেকে লবণটাও যাচ্ছে, নাহলে কিন্তু ক্লান্ত হয়ে যাবে। যে বমি করার পর পাতলা পায়খানা হলে মানুষ কিন্তু ক্লান্ত হয়ে যায়। কলেরা হলে যে ইয়া হয় স্যালাইন খায় বারবার, ওটা আবার কেন হয়? এটাই তো, কলেরা হলে কি হয়, ঘর পাতলা পায়খানা হয়। ও আচ্ছা, ঠিক আছে। একই তো ভাই। কলার জন্য আলাদা একটা স্যালাইন আছে, কলেরা স্যালাইন বলি আমরা, ঠিক আছে, ওটা আলাদা মডিফাই করবানো হয়। তো ঠিক আছে, এগুলো করলে বুঝবা। মূত্রনালী সুস্থ রাখার সহজ উপায়, মূত্রনালী সুস্থ রাখার সহজ উপায়টা কি? আসলে তোমাকে এখানে তাহলে স্বাস্থ্য মেনে চলতে হবে। আমরা জানি আমাদের শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগের কারণে আমাদের কিডনিতে সমস্যা হতে পারে, এটা একটু রিলেটেড আছে। তো এখানে পানি একটা নির্দিষ্ট পরিমাণ পানি খাওয়া হয়। যদি আগে মানুষ বলতো যে 8 গ্লাস পানি খাইতে হবে, তখন এখন এটা বলা হয় না, আধুনিক চিকিৎসা বলা হয় তোমার যতটুকু পানি খাওয়া দরকার, তোমার মনে হচ্ছে যে তোমার পিপাসা পাচ্ছে তুমি পানি খাও, অতিরিক্ত পরিমাণ পানি অতিরিক্ত খাইলে আবার খাওয়া। তোমার পানি হবে। দেখো শিশুদের টনসিল বা খোসপোসা থেকে কি হতে পারে, সাবধান হওয়া প্রয়োজন, কেননা সেখান থেকেও কিডনির অসুখ হতে পারে। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা উচিত। ডায়রিয়া বা রক্তক্ষরণ ইত্যাদি দ্রুত চিকিৎসা করতে হবে। এবং ধূমপান ত্যাগ করা এবং ব্যথা নিরাময়ের ওষুধ যথাসম্ভব পরিহার করা, কারণ এটা কিডনিতে অনেক বড় সমস্যা করে। ওকে, পরিমাণ মতো পানি পান করতে হবে। মেইনলি কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড খুবই সমস্যা করে কিডনিতে, বুঝছো? প্যারাসিটামল হালকা পরিমাণে, প্যারাসিটামল তো অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল অনেক বেশি, তুমি বলছিলাম কি না? বলি না। প্যারাসিটামল তুমি দিনে কটা খাইতে পারো? নর্মালি যেটা বলি আমরা একদম সেফ সেটা বলতে পারো, তোমার খাইতে পারো 8টা খাইতে পারো 500 মিলিগ্রামের। 8টা মিলে আমরা 3 বেলা 3টা খাই না 5টা, হ্যাঁ। মানে তার কত খাচ্ছ, তার মানে কত খাচ্ছ? 3টা খাচ্ছ, এরকম তুমি কটা খাইতে পারো? 8টা অব্দি খাইতে পারো, আচ্ছা। মানে 4000 মিলিগ্রাম মতো খাইতে পারো। আমরা খাতো খাই, মানে আমরা একটা ট্যাবলেট কত করে খাই? 500 মিলিগ্রাম না? কত হচ্ছে? 8টা হচ্ছে না? 8টা। তবে টক্সিসিটি ডেভেলপমেন্ট করে কখন, মানে বেশি কেয়ার করতে পারে কখন খেলে? 24টা বেশি খেলে। কয়টা? 24টা দিনে 24টা বেশি। কত লেভেল বেশি আরো? নর্মালি এত খালি সমস্যা নাই 8টা, আর 24টা বেশি খালি সমস্যা। এই জন্য আমরা সেফ ড্রাগ বলি এটাকে, প্যারাসিটামলকে সেফ ড্রাগ। দেখো না যে মিমস যেখানে অনেক আছে না, ভার্সিটিতে গেলে পাতলা বাগানে হলে ডায়রিয়া, মন ভালো না তাও ডায়রিয়া, ব্রেকআপ হচ্ছে তাও ডায়রিয়া, সবই ডায়রিয়া। মানে কি বলি, তাও প্যারাসিটামল, প্যারাসিটামল, ডায়রিয়া হলো প্যারাসিটামল, সবই। মানে এটা সেফ ড্রাগ, এটা কোনো সমস্যা করে না, বুঝছো? এই জন্য সবাই দেয়।